আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাদেশের সংবাদে আপনাদের সাথে আছি রাবিয়া আশরাফ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। কাল মধ্যরাত থেকে শিথিল হচ্ছে কঠোর বিধিনিষেধ, চলবে গণপরিবহন, খুলবে মার্কেট। 23 জুলাই থেকে 2 সপ্তাহের লকডাউনে বন্ধ থাকবে শিল্প কারখানাও। দেশে করোনায় আরও 203 মৃত্যু, ঢাকার পর সবচেয়ে বেশি মৃত্যু খুলনায়। রাজধানী সহ দেশের সব সিটি কর্পোরেশনে মডার্না টিকাদান শুরু। লকডাউনে ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের মানুষের জন্য 5টি প্যাকেজের আওতায় 3,200 কোটি টাকা প্রণোদনার ঘোষণা প্রধানমন্ত্রী শেখ হাসিনার। পশু কিনতে একজনের হাটে যাওয়া নিশ্চিতের নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রী। 24 ঘন্টার মধ্যেই কোরবানির বর্জ্য অপসারণের ঘোষণা 2 মেয়রের। রূপগঞ্জের দুর্ঘটনার জন্য সরকারি দপ্তরগুলোর উদাসীনতাকে দোষারোপ বিএনপির। অগ্নিকাণ্ড ও হতাহতের ঘটনায় দায় আমলাদের, বলেছেন ডক্টর জাফরুল্লাহ। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ঈদুল আজহা উপলক্ষে চলমান কঠোর বিধিনিষেধ কাল মধ্যরাত থেকে 8 দিনের জন্য শিথিল করেছে সরকার। এ সময় স্বাস্থ্যবিধি মেনে চলবে গণপরিবহন, খোলা থাকবে মার্কেট, শপিং মল। এরপর আবার 23 জুলাই সকাল থেকে 5 অগস্ট মধ্যরাত পর্যন্ত অফিস, গণপরিবহন বন্ধের সিদ্ধান্ত দিয়েছে সরকার। এ সময় বন্ধ থাকবে শিল্প কারখানাও। জনসাধারণকে সতর্ক ও স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে প্রজ্ঞাপনে। দেশে চলমান কঠোর বিধিনিষেধ শেষ হওয়ার কথা 14 জুলাই। ঈদুল আজহা সামনে রেখে এর মেয়াদ না বাড়িয়ে শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সিদ্ধান্ত অনুযায়ী 14 জুলাই থেকে 23 জুলাই পর্যন্ত চলবে গণপরিবহন, খোলা থাকবে মার্কেট ও শপিং মল। প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সেই প্রজ্ঞাপনে সুস্পষ্টভাবে বিভিন্ন বিষয়ে কি করা যাবে না যাবে ইত্যাদিভাবে উল্লেখ করা হয়েছে। নতুন করা হয়েছে যেটা সকল প্রকার কলকারখানা বন্ধ থাকবে 23 জুলাই থেকে আগামী 5 আগস্ট রাত 12টা পর্যন্ত। এটি এবারের মতো প্রথমবারের হয়েছে। এছাড়া সড়ক, রেল, নৌপথ, গণপরিবহন সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে। শপিং মল, মার্কেট সমূহ দোকানপাট বন্ধ থাকবে। তবে একই প্রজ্ঞাপনে ঈদের ছুটির পর থেকে অর্থাৎ 23 জুলাই সকাল থেকে 5 আগস্ট পর্যন্ত নতুন বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সেখানে বলা হয়েছে 23 জুলাই সকাল থেকে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিসসমূহ বন্ধ থাকবে। সড়ক, রেল ও নৌপথে গণপরিবহন সহ সকল যানবাহন চলাচল বন্ধ থাকবে। অভ্যন্তরীণ বিমান চলাচলও বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। শপিং মল, মার্কেট সহ সকল দোকানপাট বন্ধ থাকবে। নির্দেশনায় বলা হয়েছে সকল প্রকার শিল্প কারখানা বন্ধ থাকবে। পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে। জনসমাগম হয় এমন রাজনৈতিক অনুষ্ঠান ও ধর্মীয় অনুষ্ঠানেরই বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে প্রজ্ঞাপনে। সরকারের নির্দেশনায় আরও বলা হয়েছে সরকারি কর্মচারীরা নিজ নিজ কর্মস্থলে অবস্থান করে দাপ্তরিক কাজ ভার্চুয়ালি সম্পন্ন করবেন। ব্যাংক ও আর্থিক খাতের বিষয়ে বাংলাদেশ ব্যাংক এবং আদালতের ব্যাপারে নির্দেশনা দেবে সুপ্রিম কোর্ট। সরকারের নির্দেশ অনুযায়ী চলমান থাকবে জরুরি পণ্য পরিবহন, স্থল ও নদীবন্দর সহ আন্তর্জাতিক ফ্লাইট চলাচল। এছাড়া খাবারের দোকান সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত খাবার বিক্রয় করতে পারবে। অন্যদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মাঠ পর্যায়ে টহলে থাকবে সেনাবাহিনীও। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে কঠোর বিধিনিষেধের মধ্যে মঙ্গলবার রাজধানীতে যানবাহনের চাপ কিছুটা কম থাকলেও নিয়ম ভাঙায় মামলা হয়েছে অন্য দিনের মতোই। বেশ কিছু জায়গায় চেকপোস্টে ঢিলেঢালা ভাব দেখা গেলেও 15 জুলাই পর্যন্ত কোনো ছাড় দেওয়া হবে না বলছে সংশ্লিষ্টরা। কঠোর বিধিনিষেধের মধ্যে গত কয়েকদিনের তুলনায় মঙ্গলবার সকালে রাজধানীতে যানবাহনের চাপ ছিল কিছুটা কম। তবে বেলা বাড়ার সাথে সাথে বেড়ে যায় যানবাহনের সংখ্যা। কিন্তু বেশ কিছু চেকপোস্টে ছিল না আইনশৃঙ্খলা বাহিনীর তেমন তৎপরতা। সে তুলনায় উত্তরা এলাকার চিত্র ছিল কিছুটা ভিন্ন। আজমপুর রেলগেটে বসেছিল মোবাইল কোর্ট। নিয়ম ভাঙায় বেশ কিছু মামলাও হয়েছে সেখানে। গাড়ির চাপ মোটামুটি কম আছে, আর বেশিরভাগ ইমার্জেন্সি ছাড়া কেউ বের হচ্ছে না। মুগদা হাসপাতালে যাচ্ছি, আমার বাসায় ভাড়া থাকে আন্টি, এখন ওনার যার মতো কোনো সিস্টেম নেই। আমরা যাতে কিশোরগঞ্জ যাইতে হবে, মানে আমার মানে দুজন দাদা মারা গেছে। সত্যি বলতেছেন? সত্যি ফোনে কথা বললে ফোনে কথা বলতে পারেন, মানে দুইজনে উঠাইছে গাড়ি, এই জন্য আর কিছু না। যাকেই ধরা হয় সে বিভিন্ন রকম মিথ্যার আশ্রয় নেয় এবং মিথ্যা বানোয়াট হচ্ছে যে আপনার আইডি কার্ড প্রদর্শন করে। এইগুলিকে আমরা আইনের আওতায় আনছি। 15 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত শিথিল করার এরকম একটা সিদ্ধান্ত উচ্চ পর্যায়ের যেহেতু হতে যাচ্ছে, সেই ক্ষেত্রে হয়তো জনগণ মনে করছে আজকে থেকে বের হয়ে যাবে। আমরা কিন্তু আসলে 14 তারিখ পর্যন্তই আমরা মাঠে থাকব। আমাদেরকে যে নির্দেশনা দেওয়া হয়েছে সেই অনুযায়ী আমরা রাস্তাঘাটে অযাচিত মানুষের চলাফেরা বন্ধ করা এবং
অপ্রয়োজনীয় গাড়ি চলাচল বন্ধ করার জন্য আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করছি। এদিন রাজধানীর মূল সড়কগুলোতে রিকশার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। গণপরিবহন না থাকায় ঢাকার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে মানুষ ছুটে গেছেন কয়েক গুণ বেশি ভাড়ায়। আমরা আব্দুল্লাহপুর থেকে উঠেছি, আমি যাব হচ্ছে বাবুবাজার। তো এখন গাড়ি নাই, দেখা যাচ্ছে আমাদের তো আর গাড়ি নাই, আমাদের রিকশায় যেতে হচ্ছে। আমরা এয়ারপোর্ট থেকে শনিয়াকড়া যাচ্ছি, কারণ আমরা কোনো সিএনজি কিছুই পাইতেছি না। এখন আমাদের টাকা বেশি গেলেও আমরা তারপরেও এখন যাইতে হবে বাধ্যতামূলক, এজন্য আমরা ভাড়া নিছি 500 টাকা রিক্সা। এখন আব্দুল্লাহপুর থেকে বাইপেল যাই, সাভার যাই, যাত্রাবাড়ি শনিয়াকড়া যাই। নতুন সিদ্ধান্ত অনুযায়ী 14 জুলাই মধ্যরাতে শেষ হচ্ছে চলমান কঠোর বিধিনিষেধ, যা আবার শুরু হবে 23 জুলাই থেকে। নাইম হাসান, বাংলা ভিশন, ঢাকা। করোনায় দৈনিক মৃত্যু এখনো 200-র উপরে। গত 24 ঘন্টায় মারা গেছেন 203 জন। অবশ্য গত 4 দিনের তুলনায় মৃত্যু ও শনাক্ত কিছুটা কমেছে। জনস্বাস্থ্যবিদদের মতে 1 জুলাই থেকে চলমান লকডাউনের সুফল এটা। তবে লকডাউন শিথিলে করোনার ভয়াবহতা আবারও বেড়ে যাওয়ার শঙ্কা তাদের। করোনা ভয়াবহতার সকল রেকর্ড ছাড়িয়েছে গত কয়েকদিনে। মৃত্যু প্রতিদিনই 200-র উপরে, শনাক্তের হার 30% আশেপাশে। সংখ্যার হিসেবেও দৈনিক গড়ে 12 থেকে 14,000-এ পৌঁছায়। মঙ্গলবার করোনার গ্রাফ সামান্য একটু নিচের দিকে। মৃত্যু হয়েছে 203 জনের। বিভাগ ও জেলার হিসেবে সবচেয়ে বেশি মৃত্যু ঢাকায়, দ্বিতীয় স্থানে খুলনা। 24 ঘন্টায় 41,755টি নমুনা পরীক্ষায় 12,198 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, করোনার এই কিছুটা নিম্নমুখী প্রবণতা থাকবে না যদি লকডাউন শিথিল হয়ে যায়। 2-3 লাখ লোক আগামী 14 দিনে আক্রান্ত হবে। তারা লকডাউন থাকলে তাদের চলাচলটা সীমিত থাকতো, এখন সেটা উঠিয়ে দেওয়ার ফলে তাদের চলাচলটা অবাধ হয়ে গেল। সুতরাং এই সংক্রমণটা এখন বিভিন্নখানে ছড়িয়ে পড়বে। অনেকটা আগুনে ঘি ঢেলে দিলে যেরকম আগুনটা আরো ছড়িয়ে পড়ে, এটা এই লকডাউনটা উঠানোর ফলে এই সংক্রমণটা ওইভাবে ছড়িয়ে পড়বে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে নতুন করে সুস্থ হয়েছেন 7,646 জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 29.21, সুস্থতার হার 84.91 এবং মৃত্যুর হার 1.61%। আরিফুল হক, বাংলা ভিশন, ঢাকা। করোনার ভয়াবহতা বরিশালেও দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে মৃত্যুর মিছিল। ধারণ ক্ষমতার বেশি রোগী চিকিৎসা নিচ্ছে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। স্বল্প জনবল এবং সীমিত লজিস্টিক সাপোর্ট নিয়ে কুলিয়ে উঠতে পারছে না কর্তৃপক্ষ। বরিশাল থেকে শাহিন হাসানের রিপোর্ট। বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের 300 বেডই রোগীতে ঠাসা। তার উপর চিকিৎসক সংকট সহ নানা অনিয়মের অভিযোগ। এরা সামাল দিতে পারতেছে না। এলাকার জনবল যে আপনার তা করোনা ইউনিট আরো বাড়ানোর প্রয়োজন। ওদেরকে যদি 500 টাকা বা 1000 টাকা দিতে হয়েছে, একটা সিলিন্ডার শেষ হওয়ার পরে আমরা আরেকটা পাইনি। ডাক্তার একেবারেই বেশি আসে না, ওয়ার্ডে আসে না। সিরিয়ালের দাঁড়ায় তো মাজা ধরিয়ে গেছে, এখন পর্যন্ত ফর্মই সংগ্রহ করতে পারতেছি না। সিলিন্ডার যদি শেষ হয়ে যায়, সিলিন্ডার তো তারা দিয়ে যাবে, আবার সিলিন্ডার যে দিয়ে যায় ওইটা লাগাই দেওয়ার জন্য আলাদা আবার টাকা দিতে হয় তাকে। আমি ইনজেকশন কিনতে গিয়ে আমরা সাধারণ মানুষ তো হিমশিম খাইতেছি, কারণ প্রত্যেকদিন 8 থেকে 10,000 টাকার ইনজেকশন কিনেই আমাদের দিতে হয়। করোনা ওয়ার্ড ঘুরে গেছেন, তো যে পরিমাণ রুগী ওই পরিমাণ আসলে আইসিইউ বেড নাই, এ পরিমাণে মানুষের অনেক দুর্ভোগ হয়। 226টি চিকিৎসক পদের বিপরীতে হাসপাতালটিতে কাজ করছেন 95 জন। সংকট নার্স, টেকনোলজিস্ট সহ চতুর্থ শ্রেণীর কর্মচারীরও। 13টা পোস্ট দিয়ে আপনার দেখা যাচ্ছে মেডিকেল কলেজে পিসিআর ল্যাব, কালেকশন এগুলি সম্পূর্ণ করা হচ্ছে, ফলে তারা অসুস্থ হয়ে গেলে ওই শাখাটি বন্ধ হয়ে যাচ্ছে। যত মেশিন আনেন, যত বেড আনেন, আসলে লজিস্টিক সাপোর্ট এবং দক্ষ জনবল ছাড়া এটা কখনোই রান করানো সম্ভব না। ধারণ ক্ষমতা তার থেকে কয়েক গুণ রোগী আসতেছে, যার কারণে হয় কি একজন মানুষের পক্ষে যে পরিমাণ সার্ভিস দেওয়া সম্ভব তার কয়েক গুণ সার্ভিস দেওয়ার পরেও কিন্তু রোগীদের স্যাটিসফাই করা সম্ভব হচ্ছে না। যদি আমাদেরকে করোনা ডেডিকেটেড হসপিটাল বানায়, তাহলে আমরা তাদের সাপোর্টে আমরা ইচ্ছা করলে আমরা ইনডোরে এখানে তাদের রোগীগুলো নিয়ে আসতে পারবো। করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ পরিস্থিতি সামলাতে বিকল্প হাসপাতাল প্রস্তুত করা হলেও এখন শুধু প্রশাসনের অনুমতির অপেক্ষা। টোটাল কোভিড ডেডিকেটেড করতে আমরা চাই এবং এটা সিদ্ধান্ত হয়ে গেছে। আমরা এখানে আমরা সর্বোচ্চ 80 বেড দিয়ে আমরা 80 বেডে আমরা উন্নীত করতে পারবো 13 বেড থেকে।
বরিশাল বিভাগের 6 জেলা ছাড়াও মাদারীপুর এবং শরীয়তপুরের মানুষের ভরসাস্থল বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। করোনা পরিস্থিতিতে হাসপাতালটিতে প্রয়োজনীয় জনবল সহ চিকিৎসা সরঞ্জাম নিশ্চিতের দাবি তাদের। শাহিন হাসান, বাংলা ভিশন, বরিশাল। রাজধানী ঢাকা সহ দেশের সব সিটি কর্পোরেশন এলাকায় ফাইজারের পর এবার যুক্তরাষ্ট্রের তৈরি মডার্নার কোভিড ভ্যাকসিনের গণটিকা কার্যক্রম শুরু হয়েছে। রাজধানীর 2 সিটি কর্পোরেশনের 40টি টিকা কেন্দ্রে আজ এই ভ্যাকসিন দেওয়া হয়েছে। পাশাপাশি 7টি সরকারি হাসপাতালে প্রবাসীদের ফাইজারের টিকা দেওয়া অব্যাহত রয়েছে। করোনায় বাড়ছে মৃত্যুর সংখ্যা, বাড়ছে শনাক্ত, ফলে মানুষের মধ্যে করোনা ভীতির পাশাপাশি বেড়েছে এ থেকে রেহাই পেতে টিকা নেয়ার গুরুত্ব। আর তাই নিবন্ধনের পর SMS পেলেই টিকা কেন্দ্রে ছুটে যাচ্ছেন তারা। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের টিকা কেন্দ্রের দায়িত্বে থাকা চিকিৎসকরাও জানালেন মানুষের আগ্রহ বাড়ার বিষয়টি। আর মডার্নাও সবার আগ্রহ ছিল অনেক, এবং সেই ধারাবাহিকতায় এই ভ্যাকসিন কিন্তু খুব ভালোভাবে চলতেছে আগের বার চেয়ে। এখনকার রেসপন্স খুব ভালো। আমার যেটা মনে হয় যে সবার ভ্যাকসিন ভীতিটা কেটে গেছে। রাজধানীর 2 সিটি কর্পোরেশন এলাকায় সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে মঙ্গলবার থেকে শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের তৈরি মডার্নার ভ্যাকসিনের গণটিকা কার্যক্রম। আমার ফ্যামিলির সবাই দেওয়া হয়ে গেছে, শুধু আমি বাকি ছিলাম। খুব ভালো লাগছে যে মডার্না টিকাটা আমরা পেয়েছি। এটা আমরা চিন্তাও করিনি যে মডার্না টিকাটা পেতে পারি। মনের ভিতরে একটু শান্তি পাচ্ছি যে মডার্না টিকাটা নিতে পারছি। শিশু হাসপাতাল, 250 শয্যার টিবি হাসপাতাল সহ কয়েকটি টিকা কেন্দ্রে গিয়ে দেখা যায় মানুষ সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়েও টিকা নিচ্ছেন। আমি খুবই হ্যাপি যে হলো মডার্না টিকা পেয়ে খুবই হ্যাপি। আমরা সরকারের কাছে অনেক কৃতজ্ঞ যে আমরা নর্মালি খুব ইজিভাবে টিকাটা নিতে পারছি। ভ্যাকসিন নেয় মানুষ আর এখন কোনো দ্বিধায় ভুগছেন না বলেও জানালেন সংশ্লিষ্টরা। সকাল থেকে অনেক ভিড় ছিল, এখন কিছু ভিড়টা একটু কমেছে। অলরেডি আমরা 200-এর উপরে কিন্তু ভ্যাকসিন দিয়ে ফেলছি এবং সবার আগ্রহ অনেক বেশি, এবং এখন পর্যন্ত সকাল থেকে দেওয়া শুরু করেছি। কারো তেমন কোনো 500 থেকে দেখা যায়নি। রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে দিনে গড়ে প্রায় 1,500 প্রবাসী ফাইজারের টিকা নিচ্ছেন। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। লকডাউনে ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের মানুষের সহায়তায় 3,200 কোটি টাকা প্রণোদনার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস সচিব এহসানুল করিম এই তথ্য জানান। 5টি প্যাকেজের আওতায় নিম্ন আয়ের মানুষকে নগদ এই সহায়তা দেওয়া হবে। প্রথম প্যাকেজের আওতায় দিনমজুর, পরিবহন শ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ী এবং নৌ পরিবহন শ্রমিক সহ প্রায় 17.5 লাখ পরিবারকে নগদ 2,500 টাকা করে দেওয়া হবে। এজন্য বরাদ্দ হয়েছে 450 কোটি টাকা। 25 জুলাই থেকে 7 আগস্ট পর্যন্ত শহর এলাকায় নিম্ন আয়ের মানুষের জন্য বিশেষ OMS কার্যক্রমের জন্য 150 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। 333 নম্বরে জনসাধারণের অনুরোধের প্রেক্ষিতে খাদ্য সহায়তার জন্য 100 কোটি টাকা, গ্রামীণ এলাকার কর্মসৃজন ও ঋণ সহায়তার জন্য অতিরিক্ত বরাদ্দ 1,500 কোটি টাকা, পর্যটন খাতের কর্মচারীদের বেতন ভাতা পরিশোধে স্বল্প সুদে ক্যাপিটাল ঋণ সহায়তার জন্য 1,000 কোটি বরাদ্দ রাখা হয়েছে নতুন প্রণোদনা পরিকল্পনায়। সামাজিক ও স্বেচ্ছাসেবী সহ দলমত নির্বিশেষে সকল রাজনৈতিক দলকে করোনার বিষয়ে সচেতনতা বাড়াতে ক্যাম্পেইন পরিচালনার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নিজ বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। সুরক্ষার জন্য নিজে সতর্ক না হলে, উদাসীনতা দেখালে কেউ আমাদের সুরক্ষিত করতে পারবে না। একসময় হয়তো হাসপাতালে বেড বাড়িও রোগী সামাল দেয়া যাবে না। সে পরিস্থিতি মাথায় রেখে আমরা যেন মাস্ক পরি, সামাজিক দূরত্ব বজায় রাখি, অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলি। মনে রাখতে হবে, করোনা প্রতিরোধের সবচেয়ে শানিত হাতিয়ার হচ্ছে মাস্ক। দায়িত্ব। একটি পশু কিনতে শুধু একজনকে হাটে যাবার অনুরোধ জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। বিষয়টি নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন তিনি। কোরবানির প্রস্তুতি বিষয়ক আন্তঃমন্ত্রণালয় সভায় সিটি মেয়রদের বেশ কিছু নির্দেশনাও দেন তাজুল ইসলাম। ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলেনুর তাপস জানিয়েছেন 24 ঘন্টার মধ্যেই করা হবে বর্জ্য অপসারণ। কোরবানি ব্যবস্থাপনায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পুরোপুরি প্রস্তুত বলে দাবি করেছেন মেয়র আতিকুল ইসলাম। আমরা অনলাইনকে প্রমোট করছি, পাশাপাশি ফিজিক্যাল মার্কেট যদি চলে তাহলে সেখানে যেন নাকি যথাযথ স্বাস্থ্যবিধি মেনে এটা পরিচালনা করা হয়। সড়ক মহাসড়ক যেখানে যান চলাচলে বিঘ্ন করতে পারে এমন কোন স্থানে
পশুর হাট বসানো যাবে না। যে একটি পশু ক্রয় করার জন্য একাধিক ব্যক্তির প্রবেশ নিষিদ্ধ। রাস্তার আশেপাশে এবং ব্যক্তি মালিকানা জায়গার পেয়ে পশুর হাটটা কিন্তু বসানো হয়, যেটা বাস্তব। এই জন্য আপনারা যে প্রথম পর্যায়ে যেটা আলোচনা করেছেন, ওই যে মহাসড়ক সড়কে এই কথাটার মধ্যে যদি ডাইরেক্টলি বলে দেওয়া হয় এখানে বসানো যাবে না, তখন কিন্তু আমাদের এই গাজীপুর 329 বর্গ কিলোমিটারে হাট বসানোর কোথাও জায়গা থাকে না। গত বছর আমরা 24 ঘন্টার মধ্যে সকল বর্জ্য অপসারণ করেছি। আমরা সেই প্রত্যয় নিয়েই আমাদের কর্মপরিকল্পনা সাজিয়েছি গতবারের ন্যায়, এবং ইনশাআল্লাহ এবারও আমরা সফল হব। আমরা ঈদুল আজহার দিনেই দুপুর 2টা থেকে আমাদের এই কর্মসূচি কার্যক্রম আরম্ভ হবে। আমরা 6 লক্ষ পলিব্যাগ দিচ্ছি বিভিন্ন বাড়িতে বাড়িতে। এর মধ্যে 20,000 পলিব্যাগ হবে বায়োডিগ্রেডেবল। ইট ইজ দ্য ফার্স্ট টাইম ইন দ্য হিস্ট্রি যে আমরা বায়োডিগ্রেডেবল ব্যাগ দিচ্ছি, যেটা 6 মাসের মধ্যে মাটির সাথে মিশে যাবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, সরকারি দপ্তরগুলোর উদাসীনতা আর নজরদারির অভাবে রূপগঞ্জের কারখানায় ভয়াবহ দুর্ঘটনা ও প্রাণহানি হয়েছে। আজ নারায়ণগঞ্জের রূপগঞ্জে অগ্নিকাণ্ড স্থল ঘুরে দেখে বিএনপির একটি প্রতিনিধি দল তারা নিহত ও আহতদের স্বজনদের সাথে কথা বলেন। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে নজরুল ইসলাম খান বলেন, এতগুলো মৃত্যুর জন্য প্রতিষ্ঠানেরও সমান দায়ভার রয়েছে। এত বড় ভবনে 2টি মাত্র সিঁড়ি, আবার একটি ছিল তালাবদ্ধ। এ কারণে শ্রমিকরা বের হতে না পারায় এতগুলো প্রাণ অকালে ঝরে গেছে। নজরুল ইসলাম খান বলেন, সরকার বলে দেশ উন্নত হয়েছে, অথচ বিভিন্ন রিপোর্ট বলছে দেশের কারখানাগুলোতে 40 লাখ শিশু শ্রমিক কাজ করে। এসব দেখার জন্য সরকারের অনেকগুলো প্রতিষ্ঠান থাকলেও তারা ঠিকমতো কাজ করে না। সরকারের যে প্রতিষ্ঠান আছে যারা এটা তদন্ত করার কথা এবং কেউ কোনো অন্যায় করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা, সেটা যদি নেওয়া হতো তাহলে এ ধরনের দুর্ঘটনা হওয়ার কথা না, এবং এত শিশু শ্রমিকও এখানে কাজ করার কথা না। আমরা মালিকের অবহেলার জন্য আমরা নিন্দা জানাই, তার চেয়েও বেশি নিন্দা জানাই যে মালিক না হয় তার মুনাফা বাড়ানোর জন্য অবহেলা করেছে, কিন্তু সরকার তো রাষ্ট্রের সব মানুষের কল্যাণ দেখার দায়িত্বপ্রাপ্ত, তারা কি করেছে? এদিকে নারায়ণগঞ্জে সেজান জুস কারখানায় অগ্নিকাণ্ড ও হতাহতের ঘটনার দায় আমলাদের বলেছেন গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। অগ্নিকাণ্ডে নিহতদের পরিবার আর আহতদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান তিনি। গণস্বাস্থ্য কেন্দ্রে এক সংবাদ সম্মেলনে কথা বলেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। রূপগঞ্জের এই ঘটনার জন্য দায়ী হলো আমলারা। সরকারের মন্ত্রণালয়ের ইন্সপেক্টর অফ ফ্যাক্টরিজ আছেন, যারা এটা ইন্সপেকশন করেন, বিভিন্ন করে দেখেন তারা দেখে লাইসেন্স আছে কিনা, তাদের ফায়ার এক্সটিংগুইশার আছে কিনা, কেমিক্যাল আছে কিনা, এবং এটা সরকারের হলো লেবার মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত। মজার ব্যাপার হলো তাদের কারণে এতগুলি মানুষের জীবন গেছে, তাদের জয়েন্ট সেক্রেটারিকেই করা হয়েছে তদন্ত কমিটির প্রধান। তো আমরা কি আশা করতে পারি? একটা কোম্পানি ছিল, মোবাইলে কল বা মেসেঞ্জারে চাহিদা জানানোর কয়েক মুহূর্তেই করোনা রোগীর দুয়ারে হাজির অক্সিজেন সেবা। কোনো ক্লিনিক বা হাসপাতাল নয়, স্বেচ্ছাসেবী একদল তরুণ মধ্যরাতেও মুমূর্ষু রোগীদের সংযুক্ত করছেন অক্সিজেনের সঙ্গে। জীবন বাজি রেখে রাজধানী সহ দেশের 34টি জেলায় কাজটি করছে সংযোগ কানেক্টিং পিপল নামের একটি সামাজিক সংগঠন। মাত্র 15টি সিলিন্ডার নিয়ে আত্মপ্রকাশ হওয়া কয়েক প্রকৌশলী বন্ধুর এই উদ্যোগে সংগ্রহ হয়েছে 450-র বেশি সিলিন্ডার, যা সংযুক্ত করেছে লাখো মানুষকে। আরও জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। করোনার ভয়াবহতায় চারদিকে অক্সিজেনের হাহাকারের এই দুঃসময়েও আশার আলো ছড়াচ্ছেন সামাজিক সংগঠন সংযোগের এই তরুণরা। ফোনে অপেক্ষায় থাকা হাবিবের মতো অসংখ্য বাহক একটি কল পেলেই অক্সিজেন সিলিন্ডার রেডি করে দ্রুত ছুটে যাচ্ছেন মুমূর্ষু রোগীর দুয়ারে। আমাদের স্যাররা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার গ্রুপে আমাদেরকে দিয়ে দেন ঠিকানা, যে লোকের অক্সিজেন লাগবে আপনারা যান। সেটা পাওয়ার সাথে সাথে আমরা যত দ্রুত সম্ভব ওই রুগীর কাছে যাওয়ার চেষ্টা করি। বাসা পর্যন্ত গিয়ে একবারে রুগীকে, সে করোনা রুগী হলো, আমরা তার মুখে অক্সিজেন ক্যানুলা পরিয়ে দিয়ে আসি।
মহামারীর শুরুতে অসহায় মানুষের আর্তনাদের মধ্যে মানবতার দেয়াল তৈরির এই উদ্যোগে সামিল হন হাজারো মানুষ। কেবল স্বেচ্ছাশ্রম নয়, অর্থ সহায়তা নিয়েও দাঁড়ান সংযোগের পাশে, যা দিয়ে অক্সিজেনের পাশাপাশি ফ্রন্টলাইনারদের মধ্যে পিপিই বিতরণ এবং আক্রান্তদের প্লাজমাও দেয় সংযোগ। প্রাণ ভয়ে আক্রান্তদের যখন ছেড়ে যাচ্ছিল প্রিয়জনরা, তখন কেয়ার গিভার সেবা নিয়ে পাশে দাঁড়ায় সংযোগ। খুব অল্প পরিসরেই চিন্তা ভাবনা করে পিপি দিয়ে আমাদের প্রজেক্টটুকু শুরু হয়েছিল। পরে আমাদের সার্কেলের মধ্যে একজন এক্সপার্ট পেয়ে গেছে যিনি অক্সিজেন নিয়ে ভালো ওনার অভিজ্ঞতা আছে। বেসিক্যালি ওনার সহযোগিতার মাধ্যমে আমাদের এই আইডিয়াটাকে আমরা আগায় নিতে পারছি। আমাদের আইডিয়াটা ছিল এরকম যে যিনি সাহায্য করতে পারবেন আর যার সাহায্য দরকার তাকে পরিচয় করে দেওয়া, ওই কানেকশানটুকুই আমরা করে দিয়েছি। বাকিটা একজনের থেকে আরেকজন জেনে নিছে আমাদের কাছে, আমাদের কাজটাও সহজ হয়েছে। চাহিদা মেটাতে ঢাকায় গড়ে তোলা হয় 5টি অক্সিজেন হাব। প্রতি মুহূর্তে সংযোগের এই সেবা ছড়িয়ে যাচ্ছে নতুন নতুন জেলায়। ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে মিলিয়ে এই মুহূর্তে আমাদের 450+ অক্সিজেন সিলিন্ডার আছে, যেটাতে আমরা প্রতি রাতে প্রতিদিনে আমরা সাপোর্ট দিচ্ছি। 350 থেকে 400 মানুষ প্রতিদিন আমাদের সিলিন্ডার ইউজ করেন। ঢাকা সহ 34টা জেলায় আমরা অপারেট করতেছি। এর বাইরের জেলাগুলো থেকেও আমাদের কাছে রিকোয়ারমেন্ট আসতেছে এবং সেখানে আমরা তো যেহেতু আমাদের হাব নাই, সেহেতু আমরা অক্সিজেন প্রোভাইড করতে পারতেছি না। দেশের এই দুঃসময়ে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান সংযোগের উদ্যোক্তারা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। 19 জুলাইয়ের মধ্যে শ্রমিকদের বোনাস ও বকেয়া বেতন পরিশোধের নির্দেশ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান। তিনি বলেন, ঈদে দেশের শিল্প কারখানা 5 দিন বন্ধ থাকবে। শ্রম ভবনে আয়োজিত বৈঠকে প্রতিমন্ত্রী 23 জুলাই থেকে আরও কঠোর লকডাউন শুরু হবার কারণে শ্রমিকদের কর্মস্থল এলাকা না ছাড়তে অনুরোধ জানান। মুন্নুজান সুফিয়ান আরও বলেন, যেসব কারখানা মালিক 19 জুলাইয়ের মধ্যে বেতন বোনাস পরিশোধ করতে ব্যর্থ হবেন, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। খুলনায় দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন সেনাপ্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। মঙ্গলবার সকালে জেলা স্টেডিয়ামে অসহায় ও দুস্থদের মাঝে সেনাবাহিনীর 50 পদাতিক ডিভিশনে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন তিনি। 5000 অসহায়ের মাঝে এই ত্রাণ বিতরণ করা হয়। পরে চলমান লকডাউনে খুলনায় দায়িত্বরত সেনা সদস্যদের টহল কার্যক্রম ঘুরে দেখেন জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। সবশেষে সার্কিট হাউসে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় করেন সেনাপ্রধান। করোনাকালে সুবিধাবঞ্চিত ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছে বিএনপি। সকালে এই কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু করেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। নয়াপল্টন দলীয় কার্যালয়ে জাতীয়তাবাদী নাগরিক সমাজের উদ্যোগে নয়াপল্টন ও ফকিরের পুল এলাকার দুস্থ ও দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় বিএনপির বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা উপস্থিত ছিলেন। পরে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালে প্রিন্স সাংবাদিকদের জানান, এই অপরিকল্পিত ও সমন্বয়হীন লকডাউন চলছে। সেই লকডাউনে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বা খাদ্য সামগ্রী বিতরণের জন্য এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তিনি বলেন, তারা বারবার বলছেন যারা নিম্ন আয়ের মানুষ দিন এনে দিন খায়, তাদের জন্য অর্থ বা খাদ্যের ব্যবস্থা না করে লকডাউন দিলে তা কখনোই সফল হবে না। সরকারের সেদিকে কোনো নজর নেই বলে অভিযোগ করেন বিএনপির এই নেতা। সাভারের চামড়া শিল্পনগরীর বর্জ্য শোধনাগার সিইটিপি পুরোপুরি কার্যকর না হওয়ার জন্য বুয়েটের পরামর্শকরাও সমান দায়ী বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। করোনায় ক্ষতিগ্রস্ত চামড়া খাত চাঙা করার উপায় নিয়ে অর্থনৈতিক সাংবাদিকদের সংগঠন ইআরএফ এর আলোচনায় সালমান এফ রহমান এই মন্তব্য করেন। তিনি বলেন, চামড়া শিল্পনগরীর অবকাঠামোগত উন্নয়ন হলেও ঠিকাদার প্রতিষ্ঠানের অবহেলায় সিইটিপি কার্যকর হয়নি। ট্যানার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শাহিন আহমেদ বলেন, এই খাতের সমন্বিত উন্নয়নে কাঁচা চামড়া ব্যবস্থাপনা উন্নত করতে হবে। অনুষ্ঠানে আলাদা 3টি প্রবন্ধে চামড়া শিল্পের সমস্যার সমাধান এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনা জোরদার করে লেদার ওয়ার্কিং গ্রুপের সনদ অর্জনের উপর গুরুত্ব আরোপ করা হয়। বড় দোষটা হইল কনসালটেন্ট, এবং কনসালটেন্টটা এখানে ছিল আপনার বিউয়েটকে উপরে আমরা ডিপেন্ড করতে পারি। কিন্তু এই সিইটিপির কেসে আমি কিন্তু মনে করি বিউয়েট আমাদেরকে কিন্তু খুব সাংঘাতিক ভাবে শুধু লেট ডাউন আমাদেরকে করে নাই, দেশের সাংঘাতিক ক্ষতি করেছে। আই হ্যাভ হ্যাড ট্রিমেন্ডাস নাম্বার অফ মিটিংস, আর বিউয়েটের যে কনসালটেন্ট আছেন উনি সবসময় আমাদেরকে অ্যাসিওর করতেছেন কি আগামী 15 দিনে এটা ঠিক হয়ে যাবে, আগামী 20 দিনে এটা ঠিক হয়ে যাবে। লাস্টে যখন এটা হলো না তখন উনি ব্লেম করতে শুরু করলেন যে যারা এটা ব্যবহার করে তারা ঠিক মতন ব্যবহার করে না। ওনাদের বিউয়েটের
প্রয়োজনে 5 বছরের সময়সীমা বেঁধে দিয়ে তামাক উৎপাদন নিষিদ্ধের সুপারিশ করেছেন সংসদ সদস্যরা। 2040 সালের মধ্যে তামাকের ব্যবহার বন্ধ করা হবে মর্মে প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়নে এই সময়সীমা বেঁধে দেওয়া উচিত বলে তারা মন্তব্য করেন। তামাক নিয়ে উন্নয়ন সমন্বয় আয়োজিত ভার্চুয়াল সেমিনারে এই কথা বলেন সংসদ সদস্যরা। তারা বলেন, তামাক শিল্পে জড়িত মালিক ও শ্রমিকদের বিকল্প কর্মসংস্থানের সুযোগ দিতে সময় দেওয়া হবে। তামাক বন্ধে রাজনৈতিক দলগুলোকে দায়বদ্ধ করার কথাও বলেন তারা। সংসদ সদস্যরা বলেন, তামাক বিরোধী প্রচারে সামাজিক সংগঠনগুলোর পাশাপাশি স্থানীয় সরকার প্রতিনিধিদের যুক্ত করতে হবে। তামাককে কৃষি পণ্যের তালিকা থেকে বাদ দেওয়ারও সুপারিশ করেন তারা। সেমিনারে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান বলেন, তামাকের উপর আরোপিত উচ্চমাত্রার কর থেকে আসা রাজস্ব স্বাস্থ্য ও শিক্ষা খাতে ব্যয় করতে হবে। তামাকে ধীরে ধীরে কর না বাড়িয়ে একবারে উচ্চমাত্রার করারোপের পরামর্শ দেন তিনি। একই দিনে 3 ভাইয়ের মৃত্যু, 2 জন করোনায় আর 1 জন ভাইয়ের মৃত্যুর সংবাদ শুনে হার্ট অ্যাটাক করে। নাটোরের বিখ্যাত ইসলামিয়া প্রচুর হোটেলের মালিক ও তার 2 ভাইয়ের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। নাটোর প্রতিনিধি কামরুল ইসলামের তথ্য ও ছবিতে রিপোর্ট। নাটোরের চক্রামপুর এলাকায় অবস্থিত ইসলামিয়া প্রচুর হোটেল। হোটেলের মালিক শফিকুল ইসলাম প্রচুর নাম অনুসারে এর নাম হয়ে যায় ইসলামিয়া প্রচুর হোটেল। রাস্তার ধারে তৈরি হোটেলে প্রথম দিকের খরিদ্দার ছিলেন দূরপাল্লার ট্রাক ড্রাইভাররা। দিনে দিনে এর সুনাম ছড়িয়ে পড়ে। স্বনামধন্য হোটেল ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত হন পচু। গত শুক্রবার সকালে করোনায় মারা যান তিনি। তার মৃত্যু সংবাদ শুনে মেজ ভাই বাবুলও হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। 2 ভাইয়ের দাফন শেষ হতে না হতেই মারা যান ছোট ভাই জাহাঙ্গীর। তিনি করোনায় আক্রান্ত ছিলেন। সন্ধ্যার পর থেকে খুবই অবস্থা খারাপ হয়ে থাকে। রাত্রি 3টায় আমার বাবা ওখানে আর কি মারা যায়। আমার 3টে ভাই আমার কাছ থেকে চলে গেল, এটাই সবচেয়ে বড় কথা। তবে একটি কথা বলবো, বাংলাদেশ সরকারের কাছে আমার অনুরোধ যে করোনা ভাইরাস হচ্ছে, তার ওষুধও হয়েছে। আমার মনে হয় যে গ্রামে গ্রামে ঘুরে ঘুরে দিলে সবচাইতে এই লোকগুলো সুবিধা ভোগ করবে, অনেকে ভয়ে যায় না। একই সাথে 3 ভাইয়ের মৃত্যুতে অসহায় অবস্থায় হোটেল শ্রমিকরা। 5 বছরের নিচে কোনো কর্মচারী স্টাফ আমাদের নাই, সব 5 বছরের ঊর্ধ্বে। আমি 29 বছর হলে একভাবে আছি, তাই তারা চলে যাওয়ার জন্য আমরা খুব কষ্টে মর্মান্তিকভাবে মনক্ষুণ্ণ হয়ে আছি। করোনায় এমন মৃত্যুতে আতঙ্কিত এলাকাবাসী। 3 জন পর্যায়ক্রমে কিছুক্ষণ অন্তর অন্তর মারা যায়। আমরা এলাকাবাসী খুবই মর্মাহত, পাশাপাশি খুবই আতঙ্ক বিরাজ করতেছে। পচু বাবলু জাহাঙ্গীর খুবই ভালো মানুষ ছিল। করোনা কেড়ে নিচ্ছে মানুষের প্রাণ, কিন্তু এমন মৃত্যুগুলো যেন একটি বেশি শোকের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এবার রয়েছে আরো কিছু অনুষ্ঠানের খবর নিয়ে রিপোর্ট। করোনায় অসহায় মানুষের মাঝে খাদ্য বিতরণ করেছে এক্স নটরডেমিয়ান ফাউন্ডেশন। রাজধানীর হাতিঝিল, দক্ষিণ বাড্ডা, মগবাজার, আমবাগান বস্তি এলাকায় তৈরি করা খাবার বিতরণ করেছে ফাউন্ডেশনটি। এই সময় খাবার পৌঁছে দেয় ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা। এক্স নটরডেমিয়ান্স ফাউন্ডেশন এর এই কার্যক্রমে সহায়তা দিয়েছে হাবাল বাংলাদেশ লিমিটেড এবং মাদল। কুষ্টিয়ায় করোনা রোগীদের চিকিৎসায় 2টি হাইফ্লো ন্যাজেল ক্যানোলা দিয়েছেন আকিস বেকার্স লিমিটেডের বেকম্যানস করোনা ওয়ারিয়র্স। মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক সাইদুল ইসলামের হাতে এসব মালামাল তুলে দেওয়া হয়। 250 শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন রোগীদের জন্য প্রায় 12 লাখ টাকা চিকিৎসা সরঞ্জাম দেওয়া হয়েছে। উপস্থিত ছিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ খায়রুল আলম, জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। নোয়াখালী জেলা স্বাস্থ্য বিভাগকে গ্লোব গ্রুপের করোনা চিকিৎসা সামগ্রী দেওয়া হয়েছে। বিকেলে জেলার বেগমগঞ্জ উপজেলার গ্লোব ফার্মাসিউটিক্যালসের কর্পোরেট অফিসে এই চিকিৎসার সামগ্রী বিতরণ করা হয়। জেলা স্বাস্থ্য বিভাগকে অক্সিজেন কনসেন্ট্রেটর, অক্সিজেন সিলিন্ডার সহ 30 লাখ টাকা চিকিৎসা সামগ্রী দিয়েছেন গ্লোব ফার্মাসিউটিক্যালস লিমিটেড। উপস্থিত ছিলেন চৌমুহনী পৌরসভা মেয়র খালেদ সাইফুল্লাহ ও জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সহ অন্যরা। সংবাদ শেষ করব বিআরবি কেবলস শিরোনামগুলো আরেকবার জানাই।
কাল মধ্যরাত থেকে শিথিল হচ্ছে কঠোর বিধিনিষেধ, চলবে গণপরিবহন, খুলবে মার্কেট। 23 জুলাই থেকে 2 সপ্তাহের লকডাউনে বন্ধ থাকবে শিল্প কারখানাও। দেশে করোনায় আরও 203 মৃত্যু, ঢাকার পর সবচেয়ে বেশি মৃত্যু খুলনায়। রাজধানী সহ দেশের সব সিটি কর্পোরেশনে মডার্নার টিকাদান শুরু। লকডাউনে ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের মানুষের জন্য 5টি প্যাকেজের আওতায় 3,200 কোটি টাকা প্রণোদনার ঘোষণা প্রধানমন্ত্রী শেখ হাসিনার। পশু কিনতে একজনের হাটে যাওয়া নিশ্চিতের নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রী। 24 ঘন্টার মধ্যেই কোরবানির বর্জ্য অপসারণের ঘোষণা 2 মেয়রের। রূপগঞ্জের দুর্ঘটনার জন্য সরকারি দপ্তরগুলোর উদাসীনতাকে দোষারোপ বিএনপির। অগ্নিকাণ্ড ও হতাহতের ঘটনার দায় আমলাদের, বলেছেন ডাক্তার জাফরুল্লাহ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavision এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision। সঙ্গে থাকার ধন্যবাদ।